দর্শক স্বাগত আপনাকে। আপনি দেখছেন নিউজ 24, আপনাদের সাথে রয়েছে রাশেদ ইমাম। আমাদের প্রতিদিনের আয়োজন প্রশ্নোত্তরে করোনা ভাইরাসের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আপনাকে বলতে চাই, গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকায় যোগ হয়েছে আরও নতুন 13 নাম। নতুন শনাক্ত 1066 জন। সব মিলিয়ে আবারও একটা শঙ্কা, আবারও করোনার একটি চোখ রাঙানির মুখে এই মুহূর্তে বাংলাদেশ, এবং সেই সাথে আমাদের সরকারিভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আরও একটি দুশ্চিন্তার মাত্রা যোগ হচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের করোনা পরিস্থিতি কেমন, সেই করোনা পরিস্থিতিতে বাংলাদেশের প্রস্তুতি কেমন, এবং সেই সাথে বাংলাদেশের জনগণ আসলে কি করবে, কোন দিকে যাচ্ছে বাংলাদেশের করোনা পরিস্থিতি, তার সবকিছু নিয়ে কথা হবে আজ। আমাদের সাথে রোজকার মতো আজও আছেন দুজন অতিথি। আমাদের সাথে রয়েছেন এভার কেয়ার হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডাক্তার আরিফ মাহমুদ। ডাক্তার আরিফ মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের সাথে আরো রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার সানাউল্লাহ শামীম। ডাক্তার সানাউল্লাহ শামীম, আপনাকেও স্বাগত। দর্শক, শুরুতেই আমরা ডাক্তার আরিফ মাহমুদের কাছে যেতে চাই। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমি শুরুতেই ডাক্তার আরিফ মাহমুদ আপনার কাছ থেকে জানতে চাইছি যে এই মুহূর্তে আসলে বাংলাদেশে টিকা কার্যক্রম চলছে, সাধারণ মানুষ টিকা গ্রহণ করছে, এবং সেই টিকা গ্রহণ করার পরে মানুষের ভেতরে একটা কেমন যেন হঠাৎ করে একটা সহজ ভাব চলে এসেছে, বা মানুষ একটু সহজভাবে নিচ্ছে করোনা পরিস্থিতিটি। এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন, এবং এটি আমাদের জন্য কোনো ধরনের হুমকি তৈরি করতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা তো একটু শুনতে পাচ্ছি না, আপনি একটু আবার রিপিট করলে সুন্দর হয়, ভালো হয়। আমি যে প্রশ্নটি করেছি ডাক্তার আরিফ মাহমুদ, সেটি হচ্ছে যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে টিকা কার্যক্রম চলছে, সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ টিকা গ্রহণ করছে, তারপরে মানুষের মধ্যে একটু গা ছেড়ে দেওয়ার যে একটা চেষ্টা, একটা প্রবণতা কাজ করছে, মাস্ক ব্যবহারে অনীহা কাজ করছে, সামাজিক দূরত্ব রক্ষা করছি না আমরা, এটি আসলে আমাদের জন্য হুমকি হতে পারে কিনা? আপনি শুনতে পাচ্ছেন রাষ্ট্র সাহেব? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি শুনতে পারলে আমি একটু বলছি, আমি যেটুকু বুঝতে পারলাম আপনার প্রশ্নটা। আপনি দেখেন, আমরা কিন্তু করোনা ভাইরাসের সাথে যে মহামারীতে লিপ্ত হয়েছি তার কিন্তু 1 বছর অতিক্রম হয়েছে। আমাদের দেশে গত বছর 8ই মার্চ প্রথম দেখা দেয়। আজকে আমরা 11ই মার্চ, 12ই মার্চ আমরা কথা বলছি। তো 1 বছরের বেশি সময় ধরে আমরা করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করছি। তার মধ্যে আমাদের দেশে কিছু উন্নতির লক্ষণ ছিল। আপনি জেনে থাকবেন যে 7ই ফেব্রুয়ারি থেকে আমাদের দেশে গণ টিকা কার্যক্রম শুরু হয়, এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই টিকা কর্মসূচিতে অংশগ্রহণ করছে, এবং এই পর্যন্ত প্রায় 40 লক্ষ লোক এই টিকা অলরেডি নিয়ে নিয়েছে। এবং আমাদের যখন ফেব্রুয়ারি মাসের দিকে আমরা যদি দেখি, তখন আমাদের দেশে সংক্রমণের হারটাও কিন্তু কম ছিল। তখন আমাদের সংক্রমণের হার 3%-এর নিচে ছিল, মৃত্যু হারও কমে গিয়েছিল। আমরা বেশ একটা আশাবাদী ছিলাম যে আমরা করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। কিন্তু আপনি যদি আবার এখনকার বর্তমান অবস্থা দেখেন, গত 2 সপ্তাহ ধরে এখন কিন্তু সংক্রমণের হারটা কিন্তু হঠাৎ করে বেড়ে গিয়েছে, যেটা 3% থেকে বেড়ে 6%, আজকে দেখলাম 6.62%, এবং মৃত্যু হারও বেড়ে গেছে 1.53%। সুতরাং এখন প্রশ্ন হচ্ছে কেন এটা হচ্ছে। আমরা তো মনে করেছিলাম যে করোনা ভাইরাসটাকে আমরা নিয়ন্ত্রণ করে ফেলেছি, কিন্তু পক্ষান্তরে দেখা যাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ হারটা এখন ঊর্ধ্বগতি। আমরা যেটা মনে করছি, এটার অনেকগুলি কারণ আছে, শুধু একটা কারণ বলে এটা শেষ করা যাবে না। তার মধ্যে আপনি দেখে থাকবেন যে আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসছিল যখন ভ্যাকসিন এসে গেছে এবং আমরা ভ্যাকসিনটা নেওয়া শুরু করলাম। আমরা কিন্তু স্বাস্থ্যবিধিগুলি ঠিক মতো মেনে চলতে পারছিলাম না। এবং আপনি দেখে থাকবেন যে পর্যটন কেন্দ্রগুলি খোলা, বাস, ট্রেন, রেল সব জায়গায় কিন্তু জনগণ হুমড়ি খেয়ে পড়ছে। কোনো সোশ্যাল ডিস্টেন্সিং মানা হচ্ছে না, মাস্ক পরিধান করা হচ্ছে না, সাথে সাথে হাত ধোয়ার তো অভ্যাস নেই। সাথে সাথে আরো যোগ দিল কি, আমাদের যেটা হয় শীতকালে বিয়ে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, আমরা কিছু নির্বাচন দেখেছি। তো এইসব কারণে কিন্তু পরিস্থিতি একটু হয়ে গিয়েছে। এবং আরো একটা জিনিস, বিদেশের সাথে কিন্তু আমাদের দেশ থেকে ফ্লাইট যাতায়াত আছে, এবং ইউকেতে যে নতুন স্ট্রেন, এটাও কিন্তু বাংলাদেশে পাওয়া গিয়েছে। এবং যারা বিদেশ থেকে আসছে তাদেরকে আমরা প্রপার কোয়ারেন্টাইন করতে পারছি না। এই 4-5টা কারণে আমাদের দেশের পরিস্থিতি একটু ভয়াবহ হয়ে গেছে, এবং এটা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরো খারাপ দিকে যেতে পারে। তো আমি যেটা বলবো, জনগণকে টিকা কর্মসূচির সাথে সাথে আমাদের স্বাস্থ্য বিধিগুলি খুব ভালোভাবে মেনে চলতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও পরশুদিন বলেছেন সবাইকে মিনিমাম 4টা কাজ করতে হবে। মাস্কটা সবসময় পরিধান করতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে,
হাত ধোয়ার অভ্যাসটা গড়ে তুলতে হবে, আর যেখানে জনসমাগম হয় সেখানে আমরা যাব না। এভাবে যদি আমরা আরো কিছুদিন চলতে পারবো, নাহলে যে স্কুল খুলে দেওয়ার কথা হচ্ছে, আজকে শিক্ষামন্ত্রী বলেছেন, মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন, যদি এই অবস্থা বিরাজ করে তাহলে তারা কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। সুতরাং এই মুহূর্তে যদি স্কুল খুলে দেওয়া হয়, আমাদের শিক্ষার্থীরা, আমাদের যারা শিক্ষার্থী ভাই ভাই বন্ধুরা আছে, ছেলেমেয়েরা আছে, তারা কিন্তু অনেক ঝুঁকিতে পড়ে যাবে এবং স্কুল ম্যানেজ করা কিন্তু কঠিন হবে এই পরিস্থিতিতে। সুতরাং আমাদের আরো সতর্ক হতে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ জি, আপনাকে। ডাক্তার আরিফ মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আমি ডাক্তার সানাউল্লাহ শামীম আপনার কাছে আসতে চাই। আমি প্রত্যাশা করছি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আপনার কাছে যেটি জানতে চাইছি যে করোনা ভ্যাকসিন আমরা প্রথম ডোজ নিয়েছি, দ্বিতীয় ডোজ নেবার পরে আসলে একটা অ্যান্টিবডি তৈরি হবে। তার আগে আমরা যারা ভ্যাকসিন ইতিমধ্যে নিয়েছি এবং ভ্যাকসিন যারা নিয়েছে তাদের চারপাশের মানুষজনের মধ্যে যে একটা অতি আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে, সেই অতি আত্মবিশ্বাস আমাদের জন্য কতখানি হুমকি হতে পারে? জি, আপনি যথার্থ বলেছেন। বিষয়টা সত্যি আসলে, এবং আমরা তাই দেখছি। কিন্তু অনেকেই মনে করছেন যে টিকা নেওয়া হয়ে গেছে, তার ইমিউনিটি হয়ে গেছে, তিনি মাস্কও ব্যবহার করছেন না, যত্রতত্র ঘোরাফেরা করছেন, যে কোনো প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করছেন। এটা কিন্তু ভুল। করোনার দ্বিতীয় ডোজ দেওয়ারও 1 মাস পরে গিয়ে উনি পর্যাপ্ত ইমিউনিটি পাওয়া শুরু করবেন, এটা আমাদের জানতে হবে। এবং 21 দিন আগে তো অবশ্যই না, 21 দিন পর থেকে আস্তে আস্তে তার ইমিউনিটি ডেভেলপ করা শুরু করবে, সেটা গ্রহণযোগ্য মাত্রা যেতে কিন্তু দ্বিতীয় ডোজের পরও 1 মাস পরে কিন্তু সময় লাগবে। এখন মানুষের মধ্যে যে অজ্ঞতা বশত যেই ধারণা তৈরি হয়েছে যে টিকা নেওয়ার সাথে সাথে সেই ইমিউনাইজ, এটা কিন্তু আমাদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, এবং তার রেজাল্ট কিন্তু আমরা কিন্তু পেতে শুরু করেছি। এবং প্রতিনিয়ত কিন্তু আমাদের এই সংক্রমণ বাড়ছে, মৃত্যুর হার কিন্তু বাড়ছে। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু যারা একটু শিথিলতা দেখিয়েছিল, তাদেরই কিন্তু সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভ কিন্তু এখন চলছে। আমরা এই যাবৎ পর্যন্ত আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমের কারণে বিশ্বের কাছে কিন্তু করোনা ম্যানেজমেন্টে আমরা সমাদৃত হয়েছি, আমরা প্রশংসিত হয়েছি। কিন্তু এখন যেভাবে বিভিন্ন পর্যটন কেন্দ্র, যেভাবে আরিফ ভাই বলছিলেন, পর্যটন কেন্দ্রগুলোতে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিবাহ প্রোগ্রাম, বিভিন্ন মেজবানির প্রোগ্রামে মানুষ যেভাবে জনসমাগম হচ্ছে এবং মাস্ক বিহীন মানুষ চলাফেরা করছে, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবং আমাদের সকল সাফল্য ম্লান হয়ে যাবে। একটি বড় কারণ কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে যে টিকাদান কেন্দ্রগুলোতে আপনি দেখেন পেরি বিভিন্ন জায়গায় খুব কিন্তু ভয়াবহ ভিড়, এবং সেই ভিড়ের মধ্যে কিন্তু কেউ দূরত্ব বজায় রাখছে না। এবং এই টিকাদান কার্যক্রমের পরেই দেখেন কিন্তু আস্তে আস্তে কিন্তু এই সংক্রমণগুলো বাড়ছে। সেটাকেও কিন্তু এই টিকাদান ব্যবস্থাপনার কিছু কিছু জায়গায় সামান্য অব্যবস্থাপনা, মানুষের সচেতনতার অভাবকে কিন্তু আমরা এই নতুন সংক্রমণের জন্য, মৃত্যুর হার বেড়ে যাওয়ার জন্য, সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য কিন্তু দায়ী করতে পারি। অতএব এখনো সময় আছে, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু কঠোর হতে হবে, প্রশাসনকে কিন্তু কঠোর হতে হবে। বিভিন্ন পর্যটন কেন্দ্র, বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান, এগুলিকে এখনই কন্ট্রোল করতে হবে। জি, আপনাকে ধন্যবাদ ডাক্তার সানাউল্লাহ শামীম। আমি ডাক্তার আরিফ মাহমুদ আপনার কাছে আরেকবার আসতে চাইছি। সানাউল্লাহ শামীম যেটি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে হবে, আমাদের জনগণ রয়েছে তাদেরকে আরো বেশি সচেতন হতে হবে। একটি প্রসঙ্গ তুলে ধরতে চাই, সেটা হচ্ছে করোনার শুরুতে সেই 1 বছর আগ থেকে যারা ফ্রন্টলাইনার রয়েছেন, যারা চিকিৎসক রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, গণমাধ্যম কর্মী রয়েছেন, আমরা সবাই কিন্তু সাধারণ মানুষকে আসলে সচেতন করছিলাম। আমরা বারবার বলছিলাম যে আপনারা ঘরে থাকুন, আপনারা নিরাপদ দূরত্ব রক্ষা করুন, আপনারা মাস্ক ব্যবহার করুন। আমরা একটা সময় এসে বললাম যে যারা এখনো ভ্যাকসিন পাননি তাদের জন্য মাস্ক কি হচ্ছে শ্যাডো ভ্যাকসিন। সেই সব কিছু বলার পরও এখনো মানুষের ভেতরে এই যে একটা হালকাভাবে নেয়ার প্রবণতা, এটি আসলে আদৌ কি দূর করা সম্ভব নাকি সম্ভবই না? ধন্যবাদ আপনাকে। আপনি যেরকমটি বলছিলেন, আসলে আমরা কিন্তু করোনা নিয়ন্ত্রণে এনেছিলাম এবং এখনো আছে 6% আছে আমাদের সংক্রমণ হার, কিন্তু এটা কিন্তু আমরা সবাই মিলে করেছি। আমরা যদি ফ্রন্টলাইনার যদি চিন্তা করেন, যেরকম আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপর আমাদের সেনাবাহিনী আছে, সাথে আমাদের সাংবাদিক, আপনারা যারা মিডিয়ায় কাজ করেন, প্রিন্ট মিডিয়া যারা কাজ করছেন, সাথে তো আমরা স্বাস্থ্যকর্মীরা আছি। আমরা সবাই মিলে কিন্তু করোনা পরিস্থিতি যেটা ছিল মে থেকে, আপনি যদি দেখে রাখেন, মে থেকে আগস্ট মাসে আমাদের দেশে সংক্রমণের হার কিন্তু 20%-এর বেশি ছিল। জি, এবং আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর সবাই যেভাবে আমাদের গাইডলাইন দিচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু হাল ধরেছেন, ওনাকে আমরা ইনসিডেন্ট কমান্ড বলি এই করোনা পরিস্থিতি মোকাবেলায়। তার নেতৃত্বে আমরা যেভাবে একত্রিত হয়ে কাজ করছিলাম, তাতে কিন্তু আমরা করোনা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলাম। এটা 3% নিয়ে নিচে চলে এসেছিল, এবং WHO সংজ্ঞা মতে যদি কোনো জনগোষ্ঠীতে এই সংক্রমণের হার পরপর 3 সপ্তাহ যদি 5% নিচে থাকে, তাহলে আমরা বলি করোনা বা এই ধরনের মহামারীটা নিয়ন্ত্রণ বলা যায়। কিন্তু ভাইরাসটা এমন একটা জীবাণু, এটা মিউটেশন হয়ে চেঞ্জ হচ্ছে বারবার, এবং করোনা ভাইরাসটা একটা নিউ ভাইরাস, নভেল ভাইরাস বলা হয়।
প্রতিদিনের গতি প্রকৃতি পাল্টাচ্ছে, বিভিন্নভাবে এটা ইনফেকশন করতেছে, বিভিন্ন স্ট্রেন আসছে। আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থা দেখেন, আজকেও মহারাষ্ট্রে গতকাল সর্বোচ্চ কেস ডায়াগনোসিস প্রায় 14,000, এবং মহারাষ্ট্র পুনেতে লকডাউন আবার দেওয়া হয়েছে। কেন লকডাউন দেওয়া হয়েছে? যাতে তারা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে পারে। কারণ আমাদের দেশের অবস্থা এখনো অত ভয়াবহ না, কিন্তু আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে। যেগুলি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে 4টা পয়েন্ট আমি আগে বলেছি, 7টা পয়েন্ট তো স্বাস্থ্যবিধিগুলি মেনে চলতে হবে। সাথে সাথে যারা বিদেশ থেকে আসবে তাদেরকে প্রপার কোয়ারেন্টাইন করতে হবে, মিনিমাম 7 থেকে 14 দিন। এটাই কোনো ছাড় দেওয়া যাবে না। এবং বিভিন্ন বন্দর, সেটা বিমানবন্দর হতে পারে, স্থল বন্দর হতে পারে, প্রপার স্ক্রিনিং হতে হবে। বিদেশ থেকে এখন লোকজন কি করে ভাবে আসতেছে, একটা করোনা সার্টিফিকেট নিয়ে আসে যে আরটিপিসিআর নেগেটিভ হলে চলে আসতে পারতেছে, কিন্তু আরটিপিসিআর নেগেটিভ এটা নিশ্চয়তা দেয় না যে তার মধ্যে করোনা নাই। সুতরাং অনেক অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার থাকে। সুতরাং আমাদেরকে আরো সতর্ক হতে হবে। আমরা যদি এখনই সতর্ক না হই, আমরা যদি এখনই যদি আগের অবস্থায় ফিরে না যাই, তাহলে কিন্তু আমাদের করোনা প্রতিরোধ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আর ভ্যাকসিনের ব্যাপারে যেটা হচ্ছে যে ফার্স্ট ডোজ দিলে এটা কিন্তু 60% কার্যকরী হয়, যেভাবে স্বামী ভাই বলছিলেন 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ পর। সুতরাং করোনা ভ্যাকসিন দিলে যে আমি যে সুরক্ষিত হয়ে যাবো এরকমটা না। করোনা ভাইরাসের ভ্যাকসিন দিলে যেটা লাভ হয়, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, আমার করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতাটা বেড়ে যাবে। সুতরাং সেটা কিন্তু একমাত্র নিশ্চয়তা দিচ্ছে না। সুতরাং আমাদের নিয়ম মেনে চলতেই হবে। এবং সেকেন্ড ডোজ দেওয়ার 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পরে যে এটা কার্যকারিতা 80% বেড়ে যাচ্ছে। সুতরাং এভাবে আমরা যদি সম্মিলিতভাবে আমরা কাজ করতে পারি, তাহলে আমি মনে করি এখনো করোনাটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার আরিফ মাহমুদ। ডাক্তার সানাউল্লাহ স্বামী, আপনার কাছে আরেকবার আসতে চাইছি। আমরা করোনার শুরু থেকেই যখন বাংলাদেশে প্রথম শুরু হয়ে গেল, তারপরে আমরা বলছিলাম বারবার যে কোনো সময় দ্বিতীয় ঢেউ আসতে পারে, করোনার দ্বিতীয় একটি ধাক্কা আসতে পারে। সেটি আসলে এই গত কয়েকদিনে আমাদের হঠাৎ করে যে আমাদের করোনা আক্রান্তের সংখ্যা, সেই সাথে মৃত্যুহার যেটি কমে গিয়েছিল সেটি আবার অল্প অল্প করে বেড়ে যাচ্ছে। এটি কি আসলে দ্বিতীয় ঢেউয়ের কোনো হুমকি হিসেবে আমরা চিকিৎসক যারা রয়েছি তারা মনে করছি কিনা? জি, আমরা আসলে সেভাবেই ভাবছি। কয়েকটা ঘটনার পর কিন্তু দেখেন এই ওয়েবটা কিন্তু হচ্ছে। তার মধ্যে যখন মানুষ টিকাদান কেন্দ্রে খুব হুমড়ি খেয়ে পড়লো, অস্বাভাবিক ভিড় যখন আমরা টিকাদান কেন্দ্রে লক্ষ্য করলাম, ভয়াবহ আকারে মানুষজন লম্বা লাইন, হাসপাতাল থেকে বেরিয়ে মেইন রোড হয়ে ফুটপাত পর্যন্ত লাইন চলে গেল, একজন সাথে একজন ঠাসাঠাসি করে লাইনে দাঁড়াচ্ছে। এভাবে যখন সারা দেশের পরিস্থিতি হলো, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে এই করোনার ইয়েটা কিন্তু বেড়ে গেল এবং টিকাদানের একটা অংশের পরপরই মানুষজন আরো বেপরোয়া হয়ে গেল। তারপর আমরা লক্ষ্য করলাম যে এই ইনফেকশন রেটটা এবং আমাদের এই ডেথ রেটটা আস্তে আস্তে বাড়ছে। তো এই অসচেতনতা গুলোকে, এগুলোর কারণেই কিন্তু আমি দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছি। কিন্তু এখনো আমাদের সময় আছে, আমরা এখনই হাল ছেড়ে দিতে চাই না। এখনো কিন্তু আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। সেজন্য আমাদেরকে অবশ্যই প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অনেক বেশি সচেতন হতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। ডাক্তার আরিফ মাহমুদ, আপনার কাছে একবার ফিরতে চাই। সেটি হচ্ছে যে এই মুহূর্তে আসলে আমাদের সাধারণ জনগণ যারা রয়েছে, আমরা তাদেরকে বারবার উদ্বুদ্ধ করছি, তারা শুনছেন, কিছুদিন হয়তো মেনে চলছেন, তারপরে আবারও ভুলে যাচ্ছেন। সেক্ষেত্রে আসলে যারা এখন এই মুহূর্তে করোনা থেকে উঠে এসেছেন, তাদের ক্ষেত্রে আবারও নতুন করে আক্রান্তের কোনো ঝুঁকি আছে কিনা? আমরা এটিও কোনো জায়গায় গণমাধ্যমে সংবাদ রয়েছে যে করোনা আক্রান্ত যারা হচ্ছেন, টিকা নেবার পরেও হয়তো কেউ কেউ আক্রান্ত হয়েছেন। এই বিষয়গুলোকে আসলে সাধারণ মানুষের ভেতরে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কিনা, বা তাদের জন্য আসলে সঠিক তথ্য কোনটি আপনারা চিকিৎসকরা জানাতে চান? যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের একটু সচেতন ভাবে চলাফেরা করা উচিত এবং নিউজগুলো একটু সচেতন ভাবে করা উচিত। যেমন আজকে আমি একটা নিউজ পড়তেছিলাম, সেখানে লিখেছে করোনা ভ্যাকসিন দেওয়ার 28 দিন পরে একজন আক্রান্ত হয়েছে। এটা কিন্তু যদি আপনি যদি পড়েন নিউজটা, তাহলে লোকজন কি মেসেজটা পাবে? লোকজন এটা একটা নেতিবাচক মেসেজ পাবে। সুতরাং আমাদের এটা ইতিবাচক হিসাবে প্রচার করতে হবে। কারণ একবার করোনা ভাইরাস হলে দ্বিতীয়বারও করোনা ভাইরাস হতে পারে। হ্যাঁ, এটা কিন্তু আমরা এতদিনে প্রমাণিত হয়ে গেছে। রিইনফেকশন বলে একটা কথা আছে, এবং ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু করোনা ভাইরাস হতে পারে। এটা কিন্তু আমরা প্রথম থেকে বলে আসছি, এপিডেমিওলজিস্টরা বলে আসতেছে, আমরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ক্লিনিশিয়ান এবং যারা এই বিষয়ে কাজ করে সবাই কিন্তু আমরা ডে 1 থেকে বলছি যে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিলেও করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে। সুতরাং এই জিনিসটাকে খুব পজিটিভ ওয়েতে প্রচার করতে হবে, নেতিবাচক ভাবে প্রচার না করে পজিটিভ ভাবে প্রচার করতে হবে। এবং সাথে সাথে আমাদেরকেও সতর্ক হতে হবে। এবং করোনা ভাইরাস মোকাবেলায় প্রথম দিকে আমরা যে একটি হিমশিম খেয়েছিলাম, সেখানে মেইন কারণ ছিল আমরা জনগণকে সম্পৃক্ত করতে পারিনি। এখন আমি মনে করি আমাদের জনকে সম্পৃক্ত করতে হবে। আপনি দেখে থাকবেন যে এখন ট্রেনে বা বাসে বা প্লেনে যদি যাতায়াত করেন, কোনো সোশ্যাল ডিস্টেন্সিং মানা হচ্ছে না, সবাই কিন্তু এক লাগারে বসে যাচ্ছে। প্রথম দিকে কিন্তু নিয়ম ছিল একটা সিট বাদ দিয়ে বসতে হবে,
এতজনের বেশি যাতায়াত করতে পারবে না, এইগুলি থেকে আমরা শিথিলতায় চলে আসছি। এই শিথিলতাগুলি তো আমাদের এই যে এখন আমাদের ঝুঁকিতে ফেলে দিচ্ছে। যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের স্কুল কলেজগুলি কোমলমতি ছেলেমেয়েরা আমাদের স্কুলে যেতে পারছে না, শিক্ষার ক্ষতি হচ্ছে, যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি স্কুল খুলে দিব 30শে মার্চ থেকে, তখন এরকম একটা বিপর্যয় হতে যাচ্ছে। সুতরাং আমি মনে করি এখন আমাদের এইভাবে কাজ করা উচিত যাতে আমরা সবাই এই করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে পারি, এবং যত তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করব আমরা তত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরে যাব। আমাদের দেশে ব্যবসা বাণিজ্য কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে, আমাদের কিন্তু সবকিছু অর্থনৈতিক চাকা ঘুরতেছে, একমাত্র আমাদের ছাত্রছাত্রীদের পড়া বন্ধ আছে, যেটা অনলাইনে চলতেছে। ছাত্রছাত্রীদের জন্য, আমাদের পরিবারের জন্য আমাদেরকে স্বাস্থ্যবিধিগুলি মেনে চলতেই হবে। আর করোনা ভাইরাস একবার হয়ে ভালো হয়ে গেলে তার ইমিউনিটিটা যেটা থাকে সেটা দেখা যায় 1 থেকে 3 মাস, সুতরাং জি। তার কিন্তু আবার ঝুঁকি থাকে যে করোনা ভাইরাস আক্রান্ত হয়। সুতরাং আমাদের এই স্বাস্থ্যবিধিগুলো অবশ্যই মেনে চলতে হবে। জি, ডাক্তার আরিফ মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আপনার এই জায়গা থেকে আপনার সাথে আমরা একজন দর্শককে সংযুক্ত করছি। দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর পর্দায়। আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমরা শুনতে হ্যালো। দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, সম্ভবত আপনি আবারও চেষ্টা করুন। আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? থেকে মিলন বলছিলাম। দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিলন শিকদার। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে এই যে সরকার যে স্কুল কলেজ যে খুলে দিচ্ছে, এতে কি আমরা আমাদের যে সন্তান যারা আছে তারা কি মানে মানে আরো কি আক্রান্ত কি হবে না? মানে আমরা এই 2 দিন ধরে দেখতেছি যে আক্রান্ত ধীরে ধীরে বাড়তেছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। এখন এই যে সরকারের করণীয় কি? জি, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। ডাক্তার আরিফ মাহমুদ, ডাক্তার সানাউল্লাহ শামীম, আমি ঠিক নিশ্চিত নই যে আপনারা তার প্রশ্নটি শুনতে পেরেছেন কিনা। শুনতে পেরেছি। বুঝতে পেরেছি। জি, আমরা আমাদের এই দর্শকের প্রশ্নের উত্তরটি শুনবো আপনাদের দুজনের কাছ থেকে, তবে তার আগে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। দর্শক, যারা যারা দেখছেন প্রশ্নোত্তর করোনা ভাইরাসের আজকের আয়োজন, থাকুন আমাদের সাথে, বিরতি নিয়ে ফিরছি শিগগিরই। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার। আপনারা দেখছেন নিউজ 24, আমাদের প্রতিদিনের আয়োজন প্রশ্নোত্তরে করোনা ভাইরাসের আজকের পর্বে। আপনাদের সাথে আরও দুজন অতিথি প্রতিদিনের মতো রয়েছেন, এবং রয়েছেন আমাদের সাথে এভারকেয়ার হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডাক্তার আরিফ মাহমুদ, আমাদের সাথে রয়েছেন ডাক্তার সানাউল্লাহ শামীম, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ। আমরা তাদের সাথে কথা বলছিলাম। আপনাদের দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বিরতিতে যাওয়ার আগে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছিলেন, এবং তার প্রশ্ন ছিল স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে। সেক্ষেত্রে এখনকার যে আমরা গত কয়েকদিনের যে সবশেষ অবস্থা দেখছি এবং করোনা সংক্রমণের যে চিত্রটি দেখছি, সেই চিত্র অনুসারে আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকেও গণমাধ্যমের সাথে কথা বলা হয়েছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে আসলে এই বিষয়টি এই মুহূর্তে কোন দিকে যাওয়া উচিত বাংলাদেশের? আমি শুরুতেই ডাক্তার আরিফ মাহমুদ আপনার কাছে আসতে চাই। ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান প্রেক্ষাপটে। যেভাবে দর্শক প্রশ্ন করেছেন এবং আপনি যেভাবে বললেন যে এই মুহূর্তে আমাদের কি করা উচিত, আমাদের দেখেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ কিন্তু অনেকদিন ধরে আছে, প্রায় 1 বছরের বেশি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারংবার বলছেন যে পরিস্থিতির উন্নতি না হলে কিন্তু স্কুল কলেজ খুলবেন না। এবং আজকেও আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষা যে ব্রিফিং করেছেন সেখানে বলেছেন যে এই পরিস্থিতি যদি চলতে থাকে তারা স্কুল খোলার সিদ্ধান্তটি বিবেচনা করবে। এখন সমস্যাটা কি হচ্ছে, সবকিছু যদি আমরা সরকারের উপর চাপিয়ে দেই, মন্ত্রণালয়ের উপর চাপিয়ে দেই, তাহলে মানে ঠিক হচ্ছে না। কারণ এই করোনা নিয়ন্ত্রণে কিন্তু আমাদের সবার ভূমিকা আছে। আমি কিন্তু জনগণের প্রতি যেটা বলতে চাচ্ছি, যারা গার্জিয়ান আছে, বাবা মা আছে, তাদেরকেও বলতে চাচ্ছি যে স্কুল বন্ধ আছে, আপনার শিশুদেরকে স্কুলে পাঠাচ্ছেন না, কিন্তু একই সাথে দেখা যাচ্ছে যখন আপনি কক্সবাজারের চিত্র দেখেন, সেখানে কিন্তু বাবা মারা তাদের শিশুদের নিয়ে যাচ্ছে, পর্যটন কেন্দ্রগুলিতে ভিড়, তারা বেড়াতে যাচ্ছেন, তখন কিন্তু স্বাস্থ্যবিধি কিন্তু আমরা ঠিক মতো মানি না, আমরা দেখা গেছে মাস্ক থাকতেছি না, তখনও আমরা কিন্তু ঝুঁকিতে থেকে যাচ্ছি। এবং আমাদের দেশেও যে শিশুদের আক্রান্ত হার, তাতে দেখা গেছে 4 থেকে 11% পর্যন্ত শিশুরা করোনার ঝুঁকিতে থেকে থাকে।
সুতরাং আমি মনে করি আমাদের সবাইকেই একটা দায়িত্বশীল আচরণ করতে হবে, আর সরকার তো পর্যবেক্ষণ করতেছে। আর আমাদের দেশে যেটা চ্যালেঞ্জ হচ্ছে, স্কুল খুলে দিলে আপনি দেখবেন ঢাকা শহরে হয়তো কিছু স্কুল আছে যেখানে খুব ভালো অবকাঠামো আছে, কিন্তু বেশিরভাগ আমাদের যে মফস্বলের স্কুল বা আমাদের প্রান্তিক অঞ্চলে যে স্কুলগুলি বলেন, সেখানে কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদের যদি এই করোনা পরিস্থিতিতে ক্লাস করানোর মতো পরিস্থিতি নেই। সবচেয়ে প্রথম কথা হচ্ছে, একটা শিশুর যে হাইজিন মেনটেন করতে গেলে যে মাস্ক পরা, সামাজিক দূরত্ব, হাত ধোয়া, এই জিনিসগুলি করা সম্ভব হয় না। অনেক সময় তাদের টয়লেটের ব্যবস্থা, তাদের যে ক্লাসে থাকে গ্যাপ, টিফিন, এই জিনিসগুলি চ্যালেঞ্জ, এবং এতগুলি জিনিস ঠিক করা কিন্তু আমাদের জন্য অনেক কঠিন। সুতরাং আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, নাহলে কিন্তু একটু ঝুঁকিতে আমরা থেকে যাব। এবং আমাদের সরকার এটার উপর সজাগ দৃষ্টি রাখছেন, এবং আমরা সবাই মিলেই সিদ্ধান্ত নিব যে আমাদের স্কুলটা কবে খুলবে। এবং আপনি জেনে থাকবেন যে ইউনিভার্সিটি যে খোলার সিদ্ধান্ত হয়েছে মে মাসের শেষের দিকে, রোজার ঈদের পরে। তার আগে কিন্তু আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ইউনিভার্সিটির যারা যেসব ছাত্রছাত্রী আছে হলে থাকে বা যারা হোস্টেলে থাকবে, তাদেরকে সবাইকে টিকা কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এর জন্য আমি সাধুবাদ জানাতে চাই সরকারকেও, যে এরকম আমাদের উদ্যোগ নিতে হবে আরো। ধন্যবাদ আপনাকে। জি, ডাক্তার আরিফ মাহমুদ, আপনাকে ধন্যবাদ। ডাক্তার সানাউল্লাহ শামীম, আপনার কাছে একটু আসতে চাই। টিকা নেবার পরে করোনা আক্রান্ত হবার খবর আমরা গণমাধ্যমে পেয়েছি, আমরা সেটি নিয়ে বিরতির আগেও একবার কথা বলেছি। সাধারণ মানুষের তাহলে একটা প্রশ্নের জায়গা কিন্তু তৈরি হয়ে যায় যে টিকা নেবার পরেও কেন করোনা আক্রান্ত হচ্ছে মানুষ। এই প্রশ্নটি আপনারা চিকিৎসক যারা রয়েছেন আপনাদের কাছে অসংখ্যবার নিশ্চয়ই এসছে। আমরা একটু আপনাদের কাছ থেকে জানতে চাই এবং দর্শকদের জানাতে চাই যে টিকা নেবার পরেও করোনা সংক্রমিত হবার কারণ কি এবং এটি আসলে স্বাভাবিক কিনা। জি, একটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয় আপনি উত্থাপন করেছেন, আপনাকে ধন্যবাদ। দেখুন, এই বিষয়টা তো অত্যন্ত আতঙ্কের যে টিকা নেওয়ার পর মানুষ আবার করোনা আক্রান্ত হচ্ছে। এটা তো একটা অনাস্থার জায়গা তৈরি করবে যদি আমরা পর্যাপ্ত ব্যাখ্যাটা মানুষের কাছে পৌঁছাতে না পারি। এই দায়িত্ব যেমন চিকিৎসক সমাজের আছে, এই দায়িত্ব যেমন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক ভাইদের আছে, এবং সকল শিক্ষিত সমাজকে কিন্তু এই অ্যাওয়ারনেস তৈরিতে ভূমিকা রাখতে হবে এবং নিউজগুলো সঠিকভাবে কিন্তু যেতে হবে। আপনি দেখেন প্রতিটা পত্রিকার হেডলাইনে কিন্তু এভাবে নিউজ আসছে, যেমন আজকেও আসছে ডেইলি স্টার পত্রিকায় যে আমাদের মাননীয় প্রভিসি ঢাকা ইউনিভার্সিটির এডুকেশন, উনি করোনার টিকা নেওয়ার পরে আক্রান্ত হয়েছেন। কিন্তু এভাবে জিনিসটা হেডলাইন না করে যদি পর্যাপ্ত ব্যাখ্যা সহকারে হেডলাইন করা হয় তাহলে কিন্তু ভালো হয়। আমি আপনাকে বলছি, আপনি যে প্রশ্ন করেছেন, একটা মানুষ টিকা নেওয়ার পর কেন আক্রান্ত হতে পারে অনেকগুলি ফ্যাক্টর আছে। যারাই আক্রান্ত হচ্ছে তারা কিন্তু দেখেন 1 মাসের ভিতরে কিন্তু আক্রান্ত হচ্ছে। এমন না যে সেকেন্ড ডোজ নেওয়ার পরও 1 মাস পরে গিয়ে আক্রান্ত হচ্ছে, তা কিন্তু না। অর্থাৎ একটা টিকা নেওয়ার পরে, টিকার ইমিউনাইজেশন কমপ্লিট হওয়ার পরে যে সময়টা আমাকে দিতে হবে আমার বডি ইমিউনিটি তৈরি করার জন্য, প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলবার জন্য, সেই সময়টা আমরা এখনো কিন্তু পাইনি, এখনো সেই সময়টা আসেনি। তার আগে আমরা আক্রান্ত হচ্ছি, সে হতে পারে। আমার শরীরে তো টিকা এখনো সম্পূর্ণ অ্যান্টিবডি সবগুলো তৈরি করতে পারেনি যাতে আমি সুরক্ষা পাই। 1, 2 নাম্বার, কোন টিকাকে কিন্তু পৃথিবীর কেউ বলছে না 100% ইফেক্টিভ। কোনটা 70% ইফেক্টিভ, কোনটা 80% ইফেক্টিভ। আবার টিকা কার্যকর হবে কিনা সেটার জন্য কিন্তু যে মানুষ টিকা নিচ্ছে সে নিজে কিন্তু দায়ী। কেন, কিভাবে? তার শরীরের প্রতিরোধ ক্ষমতা তৈরির যে যন্ত্রগুলো আছে, অ্যান্টিবডি তৈরির যে প্রক্রিয়া আছে, তার শরীরে যে ক্ষমতা আছে, সেটা যদি কম থাকে তাহলে আমি যতই টিকা দিই না কেন তার শরীর যদি অ্যান্টিবডি তৈরি করতে না পারে তাহলে কিন্তু টিকা কার্যকর হবে না। অর্থাৎ অনেকগুলি ফ্যাক্টর এখানে দায়ী। তবে সবচেয়ে সুখবর আমি যেটা বলবো, সবচেয়ে ভালো খবর যেটা, টিকা দেওয়ার সবাই 21 দিনের মধ্যে 14 দিনের ভিতরে আক্রান্ত হচ্ছেন, সেটা খুবই স্বাভাবিক। কারণ আমার টিকা তো কার্যকর হতেই সময় লাগবে সেকেন্ড ডোজেরও 1 মাস পরে গিয়ে। এই নিউজটা যদি আমরা সবাইকে দেই এবং টিকা 100% কার্যকর না, 70%, 80%, 90%, তাহলে কিছু মানুষ টিকা নেওয়ার পরও আক্রান্ত হতে পারে। এবং টিকা নেওয়ার পরেও কিন্তু আমার শরীরে আমি করোনা ভাইরাস বহন করতে পারি, হয়তো আমি আক্রান্ত হব না কিন্তু আমি স্প্রেড করতে পারি। এই বিষয়গুলো যদি আমরা সবাই জানি, সবাই উপলব্ধি করি এবং আমরা এটা সমাজে প্রচার করি ভালোভাবে, তাহলে কিন্তু মানুষের মধ্যে এই ভুল বুঝাবুঝি এবং আতঙ্কের অবসান হবে বলে আমি বিশ্বাস করি। জি, ডাক্তার সানাউল্লাহ শামীম, আপনাকে ধন্যবাদ। এই সূত্র ধরে ডাক্তার আরিফ মাহমুদ আপনার কাছে আসতে চাই। গুজব, আমাদের বাংলাদেশে গুজব কোনো কারণ ছাড়াই ছড়িয়ে যাচ্ছে। তো এই গুজবটি আসলে কেন হচ্ছে, এটা নির্মূলে আমরা কি করতে পারি? আমি একদম খুব ছোট্ট করে শুনতে চাই আপনার কাছে। আচ্ছা, এই গুজবটা কিন্তু নতুন না বা কোনো আশ্চর্যের বিষয় না। যখন থেকে এই টিকা আবিষ্কার হয়েছে, 200 বছর আগে যখন টিকা আবিষ্কার হলো, টিকা আবিষ্কারের পর থেকে কিন্তু এই গুজব ছিল।
এবং করোনা ভাইরাসের টিকা যখন থেকে উৎপাদন হচ্ছে, সেই সারা গিলবার্ট 2020 জানুয়ারিতে যখন উনি টিকা নিয়ে কাজ শুরু করলেন, যখন টিকাটা মার্কেটে আসতো, তখন থেকে প্রত্যেক দেশে, শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব দেশে একটা অ্যান্টিভ্যাক্স গ্রুপ আছে যারা টিকার বিরোধিতা করে থাকে। জি। এখন আমাদের চিন্তা করতে হবে যে আমরা কোনটা নিব, কোনটা নিব না। এবং জি, আপনি দেখবেন ডাক্তার আরিফ মাহমুদ, যখন আপনাকে এখানে একটু থামিয়ে দিতে হচ্ছে, আমাদের একদম ব্রেকের সময় হয়ে গেছে। আমরা এই ছোট্ট বিরতির পরে আপনার কাছে ফিরে এসে এই প্রসঙ্গে আবারও কথা শুনবো। দর্শক যারা যারা দেখছেন আমাদের সাথে থাকুন, নিশ্চয়ই থাকবেন, আমরা ফিরে আসছি শীঘ্র। দর্শক বিরতির পর স্বাগত আরও একবার। আপনারা দেখছেন প্রশ্নোত্তরে করোনা ভাইরাসের আজকের আয়োজন। আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন ডাক্তার আরিফ মাহমুদ, চিফ মেডিকেল অফিসার, এভারকেয়ার হাসপাতাল। আমাদের সাথে রয়েছেন ডাক্তার সানাউল্লাহ শামীম, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ। আমরা ডাক্তার আরিফ মাহমুদের সাথে কথা বলছিলাম, বিরতিতে যাওয়ার আগে গুজব নিয়ে কথা বলছিলেন, সেখান থেকে শেষটুকু শুনতে চাই। যে বিষয়টি আমি প্রথমেই বলেছি যে টিকা যখন থেকে আবিষ্কার হয়েছে, সেই স্মল পক্সের টিকা প্রথম আবিষ্কার হলো পৃথিবীতে, তারপর থেকে এই পর্যন্ত 200 বছরের যে ইতিহাস, তাতে দেখা গেছে এই টিকার বিরুদ্ধে এক ধরনের গ্রুপ অ্যান্টিভ্যাক্স আমরা বলি, এই কাজ করে থাকে। এবং করোনা ভাইরাসের টিকা আমরা জেনে গেছি যে এটা মাত্র 11 মাসে উৎপাদন হয়েছে, খুব কম সময়। এই জন্য জনগণের মধ্যে অনেক সময় সংশয় থাকে বা অনেক গুজবকার রটনাকারীরা এটা ছড়িয়ে দেয় যে এটা 11 মাসে তৈরি হয়েছে, তার মানে কি এটা কি প্রত্যেকটা ফেজ ফলো করে তৈরি করা হয়েছে কিনা। আপনি জেনে থাকবেন যে টিকা উৎপাদনে 3টা ফেজ খুব গুরুত্বপূর্ণ, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ। এটা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালে, এবং প্রত্যেকটা ফেজ ঠিক মতো হয়েছে কিনা, এত তাড়াতাড়ি কিভাবে হলো, এবং প্রথম দিকে যখন টিকা নিবে কিনা এই নিয়ে জরিপ করা হয়েছে, তখন দেখা গেছে মাত্র 20%, 30% লোক টিকা নিতে আগ্রহী ছিল। কিন্তু পর্যায়ক্রমে কিন্তু এটা বেড়ে গেছে প্রত্যেকটা দেশে। আজকে পর্যন্ত প্রায় পৃথিবীর 334 মিলিয়ন লোক টিকা নিয়েছে 119টা দেশে। কিন্তু টিকা কার্যক্রম কিন্তু আটকে থাকেনি, গুজবের সংখ্যাও কিন্তু আস্তে আস্তে কমে আসছে। আমি যেটা বলবো যে লোকজনের এই কথায় না ভুলে আমাদেরকে টিকা নিতে আগ্রহী হতে হবে। এবং আমাদের দেশে আপনি দেখেছেন একেবারে ঈদের উৎসবের মতো আমেজ ঘিরে সবাই টিকা নিচ্ছে। প্রথম দিকে কিছুটা সংশয় থাকলেও সেটা কেটে গেছে, এবং আমাদের দেশে টিকা মজুদ আছে, এবং আমরা আশা করি সবাইকে টিকা দিতে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ দিকে ডাক্তার সানাউল্লাহ শামীম আপনার কাছে আসতে চাই। টিকা নেওয়া আসলে কতদিন দরকার হতে পারে? আমরা কি এই যে প্রথম ধাপ নিচ্ছি, দ্বিতীয় ধাপ নেব, নাকি পরবর্তী বছরগুলোতে আমাদের টিকা নেওয়া হতে পারে? একদম ছোট্ট করে শুনবো। প্রশ্ন আপনি করেছেন। এই নোবেল ভাইরাসটা যেমন নতুন, এর ভ্যাকসিনটাও কিন্তু নতুন। এই ভ্যাকসিন কতদিন আমাকে প্রোটেকশন দিবে সেটার জন্য স্টাডি প্রয়োজন। সেই স্টাডি কিন্তু এখনো হয়নি। অতএব এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে স্টাডির রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এমনও হতে পারে প্রতি বছরই আমাদেরকে দিতে হবে, অথবা প্রতি 2 বছর পর দিতে হবে। আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে স্টাডি রেজাল্টের জন্য। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার সানাউল্লাহ শামীম। দর্শক, আমাদের সাথে দুজন চিকিৎসক ছিলেন, ডাক্তার আরিফ মাহমুদ, ডাক্তার সানাউল্লাহ শামীম। আপনাদেরকে আবারও ধন্যবাদ। আপনাদের সাথে আবারও কথা হবে। দর্শক যারা যারা দেখছিলেন, সাথে থাকুন, নিরাপদে থাকুন, মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব রক্ষা করুন।